আপনারা যদি বেঈমানি করেন, আমাদের সাথে প্রতারণা করেন, কলিজা ছিঁড়ে ফেলবো। আগামী নির্বাচন বানচাল করার জন্য, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য, নৈরাজ্য তৈরি করার জন্য কাজ করছে। আপনারা দেখেছেন এই পূজা নিয়ে একটা সংখ্যা ছিল, শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে, পাহাড় অশান্ত করার চেষ্টা করেছে, পারে নাই। তাহলে এই পাহাড়ে সেনা সদস্য, আইন শৃঙ্খলা বাহিনী, এই ভারতীয় মদতে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী, যারা পার্বত্য চট্টগ্রামে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সবসময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে রাখতে চায়, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সেনা সদস্যরা লড়ে আমাদের এই সরকারের পক্ষে, আমাদের পক্ষে। তাহলে এইখানে কেন হামলা করেছিল তারা? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমাদের ব্যক্তিগত পরিচিতি উচ্চতর কর্মকর্তাদের সাথে কথা বলছি, পুলিশ বলছে যে ভাই আমরা তো অবাক হয়ে গেছি, তাজ্জব হয়ে গেছি, এই ঘটনা কোথেকে ঘটলো, পুলিশের কোন দলের ইনভলভমেন্ট নির্দেশনা ছিল না। আর্মির সিনিয়র অফিসার অনেক বলে এখনকার আর্মি এই ঘটনা ঘটাবে না। তাহলে এই ঘটনা ঘটেছে, কে নির্দেশ দিয়েছে এই ঘটনা? দিল্লি থেকে হাসিনা মদিনা ইন্ডিয়ান হাই কমিশনের নাকি এখান থেকে জিএম কাদেরেরা নির্দেশ দিয়েছে। তাহলে প্রশাসন যদি একটা রাজনৈতিক দলের প্রধান এই গণঅভ্যুত্থানটা এই কার্যালয়ের সামনে এইভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায়, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে না। যাদের সাথে এদের যোগাযোগ থাকবে, যাদেরকে ফ্লোর দেবে, স্পেস দেবে, তারা ক্যাম্পেইন করবে, প্রচার প্রচারণা করবে, বাকিদেরকে কেন্দ্র থেকে, নির্বাচন থেকে উঠে যেতে হবে। সুতরাং এই যে আমাদের বহুল প্রত্যাশিত একটা নির্বাচন, যেটার উপরে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে, এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নির্ভর করছে, এই ঘটনার যদি বিচার না হয় সেই নির্বাচন বানচাল হবে। কাজেই পুলিশ প্রশাসনের উচ্চতর কর্তৃপক্ষ, সামরিক বাহিনী, সেনাবাহিনীর উচ্চতর কর্তৃপক্ষ, তারা যদি না চান যে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ঘটুক, ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটুক, তাহলে তাদেরকে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং পরিষ্কার ভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই, আপনারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছে, আমরা সেটাতে আস্থা রেখেছি। আমরা সরকার বিপদে পড়ুক, দেশে আমাদের এই আন্দোলন প্রতিবাদের সুযোগ নিয়ে অন্যরা নৈরাজ্য করুক, আমরা সেটা হতে দিতে চাইনি। যেই কারণে আমরা কোনো কঠোর কর্মসূচি দেই নাই। কিন্তু আমরা কিন্তু বেয়ারা, আমরা অপ্রতিরোধ্য, আমরা আপোষহীন, আমরা হাসিনার সাথে আপোষ করি নাই। হাসিনার ডিজিএফআই, এনএসআই, এসপি কারোর কথায় আমরা মাথা নত করি নাই। আজকে যদি কেউ ভেবে থাকে আমাদের উপরে একটা আক্রমণ করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, আমাদের দাম জবান থাকতে তারা সেটা পারবে না। এইটা আমরা হতে দিব না। ডক্টর ইউনূসের কথায় হসপিটাল থেকে আমরা আতঙ্কিত হয়েছি যখন দেখেছি পত্রিকায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় না, যে কোনো সময় তাদের কার্যক্রম চালু হতে পারে। এই বক্তব্যের জানি না তিনি এসে এখানে কি ব্যাখ্যা দিয়েছেন, এটা কথার কথা হয়েছে নাকি, সেই জবাব সরকারকে দিতে হবে। আপনারা এই উপদেষ্টা যারা আছেন, কারো সন্তান রক্তাক্ত হয় নাই, আপনারা নিজেরা রক্তাক্ত হন নাই, আপনারা জেলে ওইভাবে যান নাই। এইখানের এই ছাত্র যুবক তরুণ অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে, মার খেয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, রক্ত ঝরিয়েছে, তার বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছে। আপনারা যদি বেঈমানি করে, আমাদের সাথে প্রতারণা করেন, কলিজা ছিঁড়ে ফেলবো। সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মারা, প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়ে গেছে, বাইতুল মোকাররমের ইমাম পালিয়ে গেছে, সাবেক পুলিশ প্রধান রাজসাক্ষী। এই পরিস্থিতি দেখেও যদি আপনারা শিক্ষা না নেন, যদি এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত কোন কর্মকাণ্ড করে ভাগ বাটোয়ারা রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করেন, আমরা আপনাদেরকে ছাড় দেব না।
এই বাম আঙ্গুল এটা হাসিনা আমলে ডাকসুর হামলায় ফ্র্যাকচার হয়ে বাঁকা হয়ে গেছে। এই নাকের ডান পাশ বাঁকা হয়ে গেছে ইউনূস সরকারের সময়। ডাক্তাররা বলেছে, আমার ডাক্তার পিজির আমাদের দলের নেতা, তিনি আমার ঢাকা মেডিকেল থেকে শুরু করে কাতারের চিকিৎসার সময় পাশে ছিলেন। অবশ্যই ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, পরিচালক সহ পুরো টিমের প্রতি, এবং সরকারের উপদেষ্টা যারা অনেকে হসপিটালে গিয়েছেন, ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন, অনেকে চোখের পানি ফেলে দিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। কিন্তু ডাক্তাররা বলেছিলেন, আমি শুনেছি আমার ডাক্তার সেই সিঙ্গাপুরে কয়েকদিন আমরা একই রুমে ছিলাম, মেডিকেলে ভর্তি ছিলাম, সেখানে সে ছিল, ঢাকায় ছিল, বারবার বলেছিল ভাই সে আমি নামাজ পড়তে পারি নাই, কিন্তু ওইখানে সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। বলছে ভাই আমরা খুব সারপ্রাইজ, আল্লাহ তোমাকে বাঁচায় রেখেছে, তোমার মস্তিষ্কের এই রক্তক্ষরণ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, শ্বাস প্রশ্বাস লো, আমরা খুব আশঙ্কায় ছিলাম যে ফেরো কিনা। তো মনে করি তোমার সেকেন্ড লাইফ, এবং অসংখ্য মানুষের দোয়া এবং ভালোবাসা তুমি এই পরিস্থিতিতে স্টেবল আছো, ভালো আছো।